হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমাদের একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমরা দার্জিলিং যাব। সেই জন্য আমরা একটা গ্রুপে ছিলাম, আমরা 6 জন। গ্রুপের সবার মধ্যে প্ল্যানিং করা হয়েছিল 25শে ডিসেম্বর আমরা বেরোবো। বাট আনফর্চুনেটলি সেই প্ল্যানিংয়ের মধ্যে 25শে ডিসেম্বর বেরোনোর আগে আমরা অনেক ঝামেলা করি, সবার সাথে ঝামেলা হয়। ঝামেলা মেটানোর পর আলটিমেটলি 25শে ডিসেম্বর আজকের দিনে আমরা ফাইনালি বেরোনোর জন্য রেডি হয়ে যাই। হ্যাঁ, যারা জানো 25শে ডিসেম্বর হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়ছিল। সেইখানেও আমাদের সন্দেহ ছিল যে এই বৃষ্টিতে কি আমরা যেতে পারবো অত দূর। বাট আনফর্চুনেটলি বৃষ্টিটা সেরকম হলেও আমাদের কিন্তু কেউ হাল ছাড়েনি, নে ভাই বেরোবো না বা যেতে পারবো না। আমরা সবাই এছিলাম কি হ্যাঁ যাবো, যা হয়ে যাক। তাই আমার এই শপিং টপিং করেছিলাম যাবো বলে। গার্ডেন গিয়ার্সের টেল ব্যাগ কিনেছিলাম, সোলেসের রাইডিং জ্যাকেট প্যান্ট সবই কিনেছিলাম, অল এক্সট্রিমের ট্যাঙ্ক ব্যাগ কিনেছিলাম আমি যাবো বলে। কারণ আমি কোনো দিন এর আগে লং রাইড আমি করিনি, ঠিক আছে? ফার্স্ট টাইম আমি লং রাইড করছি উইথ প্রপার অ্যাক্সেসরিজ। চেষ্টা করেছিলাম যতটা পারি আমি নিজের বাজেট অ্যালাউ করে সব কটাই নিয়ে। তো টেল ব্যাগ তো আমি কোনোদিন বাদ দিতে পারি না। এবার প্রবলেমটা হয়েছে কি, টেল ব্যাগ বাদ দিয়ে আমাকে হেভি ঝামেলা চাকাতে হয়েছে। মানে গাড়ির মধ্যে টেল ব্যাগটা রেখে আমাকে লিটারালি 1 ঘন্টা দেখতে হয়েছে ইউটিউবে ভিডিও যে কীভাবে বাঁধে। ফাইনালি যা দেখলাম, যা বুঝলাম যে আমি মনে হয় না ঠিকঠাক করে বেঁধেছি, তাই আমাকে বাঞ্জি দিয়ে আবার ভালো করে ওটা প্রপারলি বাঁধতে হয়েছে। মানে বাঞ্জি দিয়ে আমি টাইট করে রেখেছিলাম যাতে খুলে না পড়ে যায়। তো কোনো মতে আমি করে নিয়েছিলাম, নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম এর জন্য। বাট যারা জানো আজকের দিনে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু, ঠিক আছে? কলকাতায় যারা থাকো তারা দেখেছো যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তাই রেন লাইনারটাও আমাকে পড়তে হয়েছে, না হলে কিন্তু ভিজে যেতাম। যদিও খুব একটা বৃষ্টি হয়নি, গুড়ি গুড়ি হচ্ছিল, বাট স্টিল উইথ বেটার সেফটি সাইডে আমি পড়তে হয়েছে। তো সবাই অলরেডি আমাদের মিটিং পয়েন্ট যেটা ছিল এয়ারপোর্ট 2.5, সেখানে সবাই চলে এসছে। আমি অলওয়েজ লেট, আমি সবসময় লেটই করি। তো অ্যাজ ইউজুয়াল আমি লেট করেছি, কারণ আমার ব্যাগই বাঁধতে পারছিলাম না। লেট করার আরও একটা কারণ হচ্ছে কি, আমি টানা 2 দিন ডিউটি করেছি, ঠিক আছে? 48 আওয়ার্স টানা ডিউটি করার পরে ঠিকঠাক করে ঘুমাইনি। তারপরে বাড়িতে এসে ওই দুপুরবেলাটুকু ঘুমিয়েছিলাম মঙ্গলবার দিন। অ্যান্ড এখন রাতের বেলা বেরিয়ে পড়লাম এর জন্য, দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো ঠিকঠাক করে আমার ঘুমটা কিছুই হয়নি। তো ওইভাবেই বেরিয়ে পড়েছিলাম। আর ফার্স্ট অফ অল আমি এক্সাইটমেন্ট এতটাই ছিলাম যে প্রথমবার আমি এত দূর যাচ্ছি, ইয়েস আমি যেতে পারবো কি না। কালীঘাটে মাতার জন্য পুজো দিয়েছে, শনি মন্দিরে পুজো দিয়েছে, বড় ঠাকুরের পুজো দিয়েছে, হনুমানজির পুজো দিয়েছে, সব কিছু পুজো টুজো দিয়ে নিয়েছিলাম যে ভাই আমি যেতে পারবো কি না। হ্যাঁ, তার দুটো কারণ ছিল। এক, আমি ঠিকঠাক করে ঘুমাইনি। 2 নম্বর হচ্ছে আমার লাইফে ফার্স্ট রাইড, ফার্স্ট এত দূর একটা ঘুরতে যাওয়া। তো সেই একটা মানে এক্সাইটমেন্ট দিয়ে বলুন যাই না আপনাদের মধ্যে কতটা কাজ করে, বাট আমার প্রচুর কাজ করছিল যেতে পারবো কিনা। তো ফাইনালি হেলমেট পরে নিয়ে সব কিছু প্রিপেয়ার্ড হয়ে গেলাম। এই যে গ্লাভসটা পরবো, এবার গ্লাভস পরবো, ক্যামেরাগুলো রেডি করে নিয়ে আমার বোনের কাছে মোবাইলে দেখে নিলাম যে ক্যামেরাটা পজিশনে আছে কিনা, ঠিকঠাক পজিশনে আছে কিনা। তো ফাইনালি গ্লাভস পরে ভগবানের নাম নিয়ে মাকে প্রণাম করে বোনকে হাই হ্যালো বলে রেডি হয়ে গেলাম। আমার বোনও রাত মোটামুটি 4টে অবধি, আমি যখন বেরোই ততক্ষণ জেগেছিল, আমার মাও জেগেছিল। তো ফাইনালি স্নান টান আমি করেও নিয়েছিলাম, জল টল গরম করে স্নান টান করে নিয়ে আমি বাইকের মধ্যে বসলাম। আর তার মধ্যে একটা প্রবলেম হয়েছে কি, বাইকে আমি এয়ার সিটও লাগিয়েছি। আর এয়ার সিটটা আমি কোনোদিন চালাই পর্যন্ত নিয়ে আমার এক্সপিরিয়েন্সও নেই। তো সারা বাইকের সিটটা এতটাই উঁচু হয়ে গেছে যে আমি বুঝতেও পারছিলাম না। তো যারা লং রাইড করবেন এয়ার সিট ইউজ করতে চাও তারা অবশ্যই একবার এক্সপিরিয়েন্স করে নিও। কারণ এয়ার সিট তারপর টেল ব্যাগ নেওয়ার পর কিন্তু পা পুরো ঘুরিয়ে, যে নর্মালি বাইকে বসে সেভাবে বসা যায় না। ওই পা মানে হাত দিয়ে তুলে ভাঁজ করে বসতে হয়। তো ফাইনালি সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি আমি বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট 2.5-এর দিকে। অলরেডি আমার বন্ধুরা ওখানে চলে গেছে। আমি মানে অ্যাজ ইউজুয়াল সবসময় লেট করি, আমি লেটই করেছি, আবার লেট করেছি। তো চলুন ওখানে গিয়ে ওদের সাথে দেখা করে তারপর কথা বলছি। আমি রবীন্দ্র সরোবর লেকের পাশ থেকে সোজা গিয়ে আমি গড়িয়াহাট উঠবো। গড়িয়াহাট থেকে হয়ে রুবি হয়ে, চিংড়িঘাটা হয়ে, বেলেঘাটা হয়ে উল্টোডাঙ্গা ফ্লাইওভার তো দিতে পারবো না, তাই ওর নিচ থেকে হয়ে সোজা বেরোবো এয়ারপোর্ট 2.5 গেটের দিকে। হ্যাঁ, ওরা অনেকবার আমাকে ফোন করেছে যে ভাই কোথায় তাড়াতাড়ি আয়।
বাট অ্যাজ ইউজুয়াল আমরা একটু লেটই করি, জানি না কেন আমার কোথাও বেরোনোর সময় লেটই হয়ে যেতাম, যতই তাড়াতাড়ি উঠি। সারা রাত কিন্তু ঘুমাইনি, হ্যাঁ ঘুমাইনি, চান টান করে নিয়েছি, তাও কিছু না কিছু কারণ আমার লেট হয়েই যায়, আমি জানি না কেন, বাট হয়েই যায়। ফাইনালি আমি অ্যাক্রোপলিস মল চলে এসেছি। অ্যাক্রোপলিস মল পেরিয়ে গেলাম, আমার বাঁ সাইডে ছিল। অ্যাক্রোপলিস মলের পাশ থেকে চলে এলাম, এবার রুবি ঢুকবো। রুবি সাইনবোর্ড দেখা যাচ্ছে, এই রুবি থেকে বাঁ দিক নিলাম, শুধু চিংড়িঘাটা দিয়ে সোজা বেরিয়ে যাব, ঠিক আছে? এবার ওইটাই রাস্তা, আর কোনো তো রাস্তা নেই এয়ারপোর্ট 2.5 যেতে গেলে, ঠিক আছে? চলুন তাহলে যাই, ওখানে বন্ধুদের সাথে দেখা করে দেবো, কথা বলছি। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে আমরা সায়েন্স সিটি পেরিয়ে গেলাম, আমার বাঁ দিকে আছে আইটিসির বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট আইটিসির পাশ থেকেই আমি বেরোচ্ছি। খুব সুন্দর লাগে জানেন তো, রাতের বেলা যখন আইটিসিতে আলো জ্বলে খুবই সুন্দর একটা বেশ লাগে, একটা অদ্ভুত রকম একটা ভালো ফিলিং হয়। আমি জানি না আপনাদের কতটা হয়, বাট সত্যি খুব ভালো লাগে এই জায়গাটা। সায়েন্স সিটির পাশ থেকে এই বাইপাসটা, এখানে একটা ধাবা আছে জানেন তো, বাইপাস ধাবা। এখানে আর কিছু কেমন খেতে আমি জানি না, বাট নর্মালি আমি খাইনি সেরকম, বাট নর্মালি সেরকমই হয় বাকি রেস্টুরেন্টের মতো। বাট এখানে চাটা না খুব সুন্দর করে, আপনারা যদি পারেন একবার আসবেন বাইপাস ধাবায়, এখানে এসে চা খেয়ে যাবেন। হ্যাঁ প্রচুর ভিড় হয়, আমার বাঁ সাইডেই পড়বে দেখুন, ওই যে দেখা যাচ্ছে বাইপাস ধাবা। এইখানে এদের চায়ের আউটলেটটা আছে, চায়ের আউটলেট খুব সুন্দর চা বানায়, আপনারা এসে একবার চা খাবেন। আর এই মেট্রো রেলটাও নাকি অলমোস্ট কাজ কমপ্লিট, শুরু হয়ে যাবে। তো কবে শুরু হবে এখনও জানি না, আশা করছি খুব তাড়াতাড়ি শুরু হবে। আর শুরু করলে আমি জানাবো আপনাদের, বা আপনারা আমাকে জানাবেন, যে আগে চড়বে সেই জানাবে আর কি, এটাই ব্যাপার। তো চলুন, চিংড়িঘাটা আমরা পৌঁছে গেছি। দিনের বেলা যখন যাবেন, এই যুবভারতী স্টেশন রয়েছে, মানে স্টেডিয়াম রয়েছে, স্টেডিয়ামের পাশ থেকে যখন যাবেন না, খুব সাবধানে চালাবেন গাড়ি, কারণ এই মানি স্কোয়ারের এই জায়গাটায় পুলিশ প্রচুর থাকে, ঠিক আছে? আমার গাড়ির স্পিড ছিল বোধহয় 62, একবার ধরেছিল। যেহেতু বাইক 50-র উপরে চালানো যায় না, এই একদম মানে এর নিচেই, এই অ্যাপোলোর এই সামনেটাই, মেট্রো স্টেশনের নিচেই আমাকে ধরেছিল। তার কারণ হচ্ছে ওভার স্পিড। তো এইখানে এরা স্পিড ক্যামেরা নিয়েই বসে থাকে, কোথায় বসে থাকে আপনি দেখতেও পাবেন না, বাট এখানে বসে থাকে। তো এখানে আমাকে ধরেছিল 62 ওভার স্পিডিংয়ের জন্য। আমি তো চালাচ্ছিলাম বাই 62-তে, তো 62 আমি জানি না কতটা ওভার স্পিড, বাট 50 যেহেতু নর্মাল স্পিড, আপনারা চেষ্টা করবেন ওই জায়গাটা, মানে এই এরিয়াতে কলকাতার মধ্যে নর্মাল স্পিডে চালাতে। আমাকে 62-তে আমাকে ধরেছিল। তো দিনের বেলা এখানে থাকে পুলিশগুলো, তো আপনারা কেয়ারফুল থাকবেন, কারণ আমি বলবো না কোনো দিন গাড়ি জোরে চালান, বাট ওই সময় আমার একটু আর্জেন্ট ছিল, এমার্জেন্সি ছিল, তাই আমি জোরে চালাচ্ছিলাম। আমাকে ফাইন করেছিল, কিছু করার নেই, কারণ আমি যেহেতু ভুল করেছি, ভুলের মাসুল তো দিতেই হবে। তাই ডেফিনেটলি আমি মাসুল দিতে রাজি ছিলাম, কিছু করার নেই, কারণ আমার আর্জেন্ট ছিল, আমার এমার্জেন্সি ছিল, আমাকে যেতে হয়েছিল। তো আপনার যদি এমার্জেন্সি না থাকে তো ডেফিনেটলি গাড়ি আসতেই চালাবেন, ঠিক আছে? আমি উল্টোডাঙ্গা ব্রিজটা নিতে পারলাম না, তার কারণ হচ্ছে কি রাত্রেবেলায় প্রতিটা ব্রিজই বন্ধ থাকে ফর বাইকার্স। কারণ হচ্ছে কি অনেক বাইক নিয়ে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটছে বাইকের জন্য ব্রিজের উপরে। আমি জানি না ব্রিজের নিচে কতটা হচ্ছে, ব্রিজের নিচে কতটা হচ্ছে না, বাট বাইকের জন্য প্রচুর পরিমাণে হচ্ছে। তো ওই ব্রিজগুলো খোলে মোটামুটি 7টা-8টার পরেই, সকালবেলা রাত 10টা-11টা থেকে বন্ধ হয়ে যায়, 7টা-8টার পরেই খোলে, তার আগে খোলে না। তো আপনারা যদি ব্রিজটা পাবেন না, আপনারা তো নিচ থেকেই যাবেন। তো বাইক সাবধানে চালানি। আর বাকি অনেকেই আছে যারা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে, আমি কাউকেই কোনোদিনও ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য মানে করিনি, উৎসাহী করিনি যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করুন। বাট অলওয়েজ ভাই, ড্রিঙ্ক করে কোনো দিনও গাড়িতে হাত দেওয়াই উচিত নয়, হাত দেওয়াই উচিত নয়। যদি কেউ থাকে ভাই, আমি বলবো স্পেশালি
ড্রিঙ্ক করে বাইকে হাতই দিও না। আমার একটা বন্ধু মানে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভে স্পট ডেথ হয়েছে, সো আমি জানি, ঠিক আছে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কতটা বাজে একটা জিনিস। ড্রিঙ্ক করাই উচিত না প্রথমত, যদি করেও থাকেন তাহলে গাড়ি ঘোড়াতে একদম না। ড্রিঙ্ক করুন, আপনি বাড়িতে থাকুন, বাড়িতে আরামসে পড়ে ঘুমান। আমার পাশে কিন্তু শ্রীভূমি, হ্যাঁ শ্রীভূমিতে দেখুন ক্রিসমাসের জন্য হেভি লাইটিং করেছে, বাট আনফর্চুনেটলি আমি যাইনি শ্রীভূমিতে। আবার ক্রিসমাসের জন্য কী লাইটিং করেছে আমি কোনোদিন ঢুকিনি। তো আপনারা যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আমরা শ্রীভূমিটাকে পেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো ততক্ষণ আপনারা শ্রীভূমির লাইটিং দেখুন আর রাস্তাটাকে এনজয় করুন, ওকে। আমি অলমোস্ট চলে এসেছি, ওই যে গাড়ির লাইট দেখতে পাচ্ছি, তো লাইট দেখে এখানে দাঁড়াবো। এই যে অলরেডি এখানে দুজন অপেক্ষা করছে সামনে পার্কে, দমদম পার্কে আরও 2-3 জন অপেক্ষা করছে। আমি লেট, তাই দুজনের কাছে দাঁড়ালাম, তাদের এসে একটু হাই হ্যালো করি। যে দেখুন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের জন্য। এটা হচ্ছে জ্যোতি, এটা হচ্ছে বান্টি। এটা জ্যোতি, এটা বান্টু, ঠিক আছে, বান্টু সিং। আমাদের সাথে যাচ্ছি আমরা সবাই মিলে, ঠিক আছে, দার্জিলিংয়ের জন্য। ফাইনালি আমাদের আরও একজন চলে আসে, সেটা হচ্ছে সুমন, মিস্টার সুমন চ্যাটার্জি চলে আসে বাইক নিয়ে, তার হন্ডা সিবি RS। হ্যাঁ, এখানে একটা আনফর্চুনেট ভালো জিনিস হচ্ছে কি, আমাদের গ্রুপে না 4খানা বাইক ছিল সেম হন্ডা সিবি 350, কিন্তু 4খানার মধ্যে 2টো সিবি 350 ছিল আর 2টো সিবি 350 RS, তার মধ্যে একটা ট্যাক্সি কালার একটাই। এই মানুষটার বাইকটা হচ্ছে NX 500, সবচেয়ে দামি বাইক আমাদের গ্রুপে। সব থেকে লেট করেই এই মানুষটাই এসছে, কারণ তিনি ট্যাঙ্ক ব্যাগ বাঁধতে পারছে না, যেরকম আমার হয়েছে টেল ব্যাগ আমি বাঁধতে পারছি না, তিনি ট্যাঙ্ক ব্যাগ বাঁধতে পারছেন। এরা নন ম্যাগনেটিক যেহেতু, সেই ইনি বাঁধতে পারছে না। তো বাঁধার জন্য অনেক কারণ বিরোধী করা হয়েছে, এখানে এসে বসে সবাই মিলে চেষ্টা করে ট্যাঙ্ক ব্যাগটা বেঁধে দেওয়া হয়েছে। অ্যান্ড দেন ফাইনালি আমরা রাইডটা স্টার্ট করি। এটা NX 500, তার সাথে আমাদের আরেকটা ছিল, সেটা হচ্ছে ট্রাইম 400, আর 4টে বাইক ছিল সেম হন্ডা সিবি 350, তার মধ্যে 2টো RS, 2টো নর্মাল সিবি 350। ফাইনালি যখন আমাদের রাইডটা স্টার্ট হয়ে যায়, তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, ঠিকঠাক মতো যাচ্ছি, আস্তে আস্তে 2.5 গেট থেকে বেরিয়ে গেছি। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা যাবো কোন দিক দিয়ে। তো আমরা সবাই মধ্যে একটা ডিসকাশন করলাম যে আমরা যাব বারাসাতের উপর থেকে। তো বারাসাত উপর থেকে যাওয়ার জন্য আমাদেরকে এই বারাসাত রোডটাই ধরতে হতো, ডানকুনি ফানকুনি আমরা যাইনি। বারাসাতের উপর থেকে গিয়ে আমরা বারাসাতের ওই ডাকবাংলো মোড় থেকে সোজা বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু যা মনে হচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে জাম, তো ওই দিক দিয়ে আমরা যেতে পারবো না। তো সেই হিসাবে আরেকটা অপশান আছে আমাদের কাছে, যেহেতু কল্যাণী হাইওয়ে, কিন্তু কল্যাণী যাওয়ার জন্য বিরাটি থেকে ঢুকতে হবে। তো দেখি কোথা থেকে আমরা ঢুকতে পারি, সেই হিসাবে চলুন দেখা যাক। যতটুকু আমরা যেরকম পারছি আমি আপডেট দেবো আপনাদের, ঠিক আছে। যা জামে পড়েছে আমার মনে হয় না আমরা বারাসাত হয়ে যেতে পারবো। আমাদেরকে এখনই ডিসকাশন নিয়ে নিচ্ছি যে আমরা কল্যাণী হয়ে ধরবো, তাই আমরা এদিক থেকে বেঁকে বাঁ দিক দিয়ে ধরে আমাদের বিরাটি থেকে ঢুকলে ভালো হতো, কিন্তু আমরা যেহেতু বিরাটিটা ক্রস করে এসেছি, এখান থেকে গুগল ম্যাপ দেখলাম এখান থেকে একটা রাস্তা আছে কল্যাণী হাইওয়েতে ওটাই। তো গুগল ম্যাপে ভরসা করে আমরা ওখান থেকে মোটামুটি বাঁ দিক নিয়ে নিয়েছি, নিয়ে এই রাস্তা ধরে একটু গলিগুলির মধ্যে দিয়ে, ঘরবাড়ির মধ্যেখান দিয়ে ঢালাই রাস্তায়, তো এই পাশ থেকে টুকটুক করে বেরোচ্ছি, ম্যাপের ভরসা আমরা কল্যাণী হাইওয়েতে উঠবো বলে। এই রাস্তাটা মেবি যায়, যতদূর জানি। আপনারা যদি জেনে থাকেন তাহলে জানাবেন অবশ্যই, যদি এই রাস্তায় কোনো দিন গিয়ে থাকেন তো অবশ্যই জানাবেন। আমি সাজেস্ট করবো কি অলওয়েজ যদি আপনাদের প্ল্যান থাকে বিরাটি দিয়ে যাবেন, আদারওয়াইজ আপনারা বারাসাত দিয়ে যদি যাওয়ার থাকে, তো এই দুটো আগে যদি প্ল্যান থাকে তো ডেফিনেটলি ওই দুটো ইয়ে করবেন। যদি না থাকে
তো এই রকম রাস্তাতে যাওয়াটা আমি মোটামুটি খুব একটা বেশি প্রেফার করি না, কারণ কোথায় কি আছে আমরা জানি না। তো স্পেশালি মেন রোড বিরাটির ওখান থেকেই ঢুকে যাবেন যদি যেতে চান, ওখান থেকে গিয়ে কল্যাণী হাইওয়েটা ধরবেন। কল্যাণী হাইওয়েটা শুনেছি খুবই সুন্দর রাস্তা হয়, 3 লাইন রোড আছে, খুবই সুন্দর। ওই রাস্তাতে মোটামুটি কল্যাণী অবধি কোনো মানে ননস্টপ আপনি দারুণ রাইড করতে পারবেন। তো আমরা সেই আশা নিয়েই বেরিয়ে পড়েছিলাম। তো আপাতত দেখা যাক কোথায় গিয়ে উঠি। আমরা যে রাস্তাতে এসেছি এই রাস্তায় একটা রেল গেট পড়ে কিন্তু, ঠিক আছে, রেল গেটের জন্য আমাদের একটু দাঁড়াতে হয়েছিল। তো রেল গেটটাকে আমরা ক্রস করে নিয়ে এইখান থেকে সোজা গলির মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের বন্ধুরা বলছে, মানে যারা সামনে হয়েছে, যে লিড করছে, সে বলছে সামনে কল্যাণী হাইওয়েতে ওটার একটা রাস্তা আছে। তো সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। আপাতত দেখা যাক কী হয়, কতদূর। তো অ্যাটলিস্ট ফাইনালি আমরা কল্যাণী হাইওয়ের জন্য উঠে গেছি। হ্যাঁ, এই রাস্তায় একটু কাজ হচ্ছে। তো একটা সাইড দিয়ে দুটো গাড়ি আসছে, মানে আসা যাওয়া দুদিকে ডবল লেন হয়ে আছে। তো পুরোটা নেই, কিছু কিছু জায়গায় এরকম ডাইভারশন হয়ে আছে। তো কিছুটা যাওয়ার পরে আমরা কল্যাণী হাইওয়ে মানে পুরো 4 লেন 6 লেন যে রোডটা আছে, 4 লেন নয় 6 লেন, সেই রোডটায় আমরা উঠে যাবো। সেই রোডটা উঠে গিয়ে আমরা মোটামুটি 90 to 100 ক্রুজ করতে পারবো, ঠিক আছে। তো এই ভাঙা রাস্তাটা একটু সাবধানে আমাকে চালাতে হবে, তো এই চালিয়ে নিই। হ্যাঁ, ফাইনালি সমস্ত অপেক্ষার সমাধান করে নিয়ে আমরা 6 লেন কল্যাণী হাইওয়েতে উঠে গেছি। এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে বড়জাগলি অবধি, ওখান থেকে রাইট সাইড দিয়ে মেরে আমরা NH-12-এই উঠবো। NH-12 ফাইনালি আমাদের টার্গেট কিন্তু NH-12, ঠিক আছে। কিন্তু সেইখানে উঠতে গেলে আমাদেরকে একটু চক্কর মেরে উঠতে হলো, কারণ আমরা এই বারাসাতের ওই জাম, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে বারাসাতের ওই রাস্তাটা একদমই ভালো নয়। তো সেই জন্য ওই রাস্তাটাকে আমরা অ্যাভয়েড করে এই রাস্তাটা নিলাম। তো আপনারা ততক্ষণ রাস্তাটা এনজয় করুন, আমরা ততক্ষণ পৌঁছে যাই কল্যাণী। চলুন দেখা যাক। এই হচ্ছে একটা গ্রুপ রাইডের বড় সমস্যা, বা বলতে পারেন একটা বড় একটা ব্যাপার, যেখানে আমরা এই দেখতে পাচ্ছি না সামনের যে দুটো গাড়ি আছে, NX-500 অ্যান্ড Triumph 400, এই দুটো তো হর্স পাওয়ার অনেক বেশি, বিএইচপি অনেক বেশি, টর্কও অনেক বেশি। তো এদের দুজনকে আমি ধরতেই পারছি না। বাট আমরা যে 3টে গাড়ি 4টে গাড়ি একই রকম আছি, CB350 RS অ্যান্ড CB350, সেই দুটো গাড়ির মধ্যে দুজন পিছিয়ে গেছে। তো আমি তাদের দুজনকে আয়নায় দেখতে পাচ্ছি না, তাই সেই জন্য আমি স্লো ডাউন করছি। ওরা আসলে তারপর আবার বেরোবো। তো গ্রুপ রাইডে আমি অনেককেই দেখেছি যে পিছনের কাউকে খেয়াল করে না, দুম করে হু হু করে টানতে শুরু করে দেয়। বাট বি কেয়ারফুল, কারণ তোমার সাথে যারা যাচ্ছে তারা হয়তো তোমার মতো ক্যাপাবিলিটি নেই। তুমি হয়তো 100-120টাতে টানতে পারো, বাট তারা হয়তো অত জোরে চালাতে পারে না। তো তাদের ক্যাপাসিটি অনুযায়ী আইদার তোমার স্পিডটা একটু কমাও, সো তাদের সাথে যাতে তুমি একটু অ্যাডজাস্ট করে চালাতে পারো। তাই আমি এমার্জেন্সি লাইটটা অন করেছি, হ্যাজার্ড অন করেছি, করে দেখছি ওরা যদি এসে যায় মিরারটা দেখতে পেলে আমি আবার চালানো শুরু করবো। একটু এই বারবার মিরারের দিকে আমাকে দেখতে হচ্ছে। তো মোটামুটি ওরা এসে গেছে, আমি মিরারে দেখতে পাচ্ছি। তো এবার আমি আমার স্পিড আপ একটু করছি, তবে খুব বেশি স্পিড আপ করবো না, যাতে ওদের থেকে আমি প্রচুর এগিয়ে চলে যাই। তো ওরা সামনে গেছে কোনো অসুবিধা নেই, ওরা সামনে গিয়ে দাঁড়াতেই হবে ওদের, কারণ আমরা না আসলে তো ওরা যেতে পারবে না।
তো সেই হিসাবে চলুন আবার ওদের ধরা যাক। আমরা আমাদের আজকের জার্নির প্রথম টোল প্লাজাটা পেরিয়ে এলাম। তো দেখতে পাচ্ছেন তো, মানে দামি বাইক প্লাস মোস্ট পাওয়ারফুল বাইক আমাদের গ্রুপে থাকলে কি হয়, একদিক দিয়ে ভালো, তারা ট্রেনে বেরোচ্ছে তো কোনো চাপ তাদের হচ্ছে না, মানে আমাদেরও কোনো চাপ নেই যে তারা জোরে যাচ্ছে বলে, তারা যে স্পিডে যাচ্ছে তাদের কমফর্টেবল স্পিডেই যাচ্ছে, কোনো অসুবিধার কিছু নেই। হ্যাঁ, হয়তো একটু এগিয়ে গেছে কারণ আমরা একটু পিছিয়ে গেছিলাম, আমরা সবাই তো একই রকম চালাতে পারি না, তো তারা একটু এগিয়ে গেছে, কোনো চাপ নেই, আমরা ধরে নেবো তাকে। তো আমাদের মেন টার্গেট হচ্ছে শিলিগুড়ি পৌঁছানো, সবাই একসাথে যাওয়াটাই মেন উদ্দেশ্য। তো প্রথম দিকে হয়তো একটু কোঅর্ডিনেশনের একটু প্রবলেম হচ্ছে, কারণ আমরা তো কোনোদিন গ্রুপ রাইড করিনি, আর আমার এটা ফার্স্ট টাইম রাইডিং। তো আমি চাইছি সবার সাথেই যাওয়ার জন্য, কারণ এক মেন ব্যাপার হচ্ছে কি আমি ঘুমাইনি, আর আমার একটু ঘুমও পেতে পারে, যদিও এখন পাচ্ছে না, তো পরে যদি পায়, ওই জন্য সবার সাথেই যাচ্ছি, যাদের পিছনে কেউ থাকলে অ্যাটলিস্ট আমাকে একটু ব্যাকআপ দিতে পারে, যদি কোনো রকম অ্যাবনর্মালিটি আমি গাড়ি চালাই বা গাড়ি যদি অ্যাবনর্মাল কিছু হয়, তাই জন্য। ওই দেখুন সামনে ওরা যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, সামনে দুটো বাইক যাচ্ছে, ওই দুটোই আমাদের বাইক, বাট ওদের স্পিড খুব যে বেশি তাও কিন্তু নয়, ওরা কিন্তু আমাদের মতো স্পিডে চালাচ্ছে, বাট আমাদের থেকে হয়তো স্লাইডলি একটু ওভার স্পিডে চালাচ্ছে, সেটা নিয়ে চাপ হচ্ছে না, বাট সামনে দেখা যাচ্ছে, তো ওরাদেরকে ওরকমই চালাচ্ছে, আমরাও এরকমই চালাচ্ছি। এই রাস্তাটাই এমন না যে আপনাকে মোটামুটি 100-110 ক্রুজ করতে আপনার কোনো চাপই হবে না, আমি দারুণ ক্রুজ করতে পারবো। ওই যে দেখতে পাচ্ছি আমাদের বাইকটা, তো চলুন চালা যাক। ফাইনালি সান শাইনিং, সূর্য উঠে গেছে, 4টে থেকে এখন 5টা বাজতে শুরু করেছে, সূর্য উঠে গেছে। এই টাইমটা একটু বেশি অড লাগে আমার, কারণ না লাইটে ভালো করে দেখা যায় না সূর্যের আলোতে, বাপরে খুব রাস্তার খুবই খারাপ। তো আমরা বড়জাগুলি পৌঁছে গেছি এখনও অবধি। তো এখান থেকে আমরা NH-12 ধরবো, তাই যে ব্রিজটা নামছে ওটাই NH-12 ব্রিজ। তো এখান থেকে পাস থেকে মানে সার্ভিস রোড থেকে হয়ে সোজা মেন রোডে উঠবো আমরা। এই রাস্তাটা খুবই খারাপ দেখাচ্ছে, খারাপ লাগছেও আমার, তো সাবধানে গাড়ি চালাবেন, আর ডেফিনেটলি রাস্তাটা খুবই খারাপ। হ্যাঁ বাপরে বাপ, আস্তে আস্তে চলো, এখান থেকে কোনো মতে বেরিয়ে যাই, গিয়ে হ্যাঁ মেন রোডে উঠতে হবে। মেন রোডে ওঠার আগে রাস্তাটা সত্যি একটু কুস্তিকর, তবে কল্যাণী থেকে এদিকে আসতে আমাদের কোনো চাপ হয়নি, কারণ ওই রাস্তাটা সত্যি খুব মাখন ছিল, তেলের মতো। তো এই রাস্তাটা একটু চাপের লাগছে, ঠিক আছে এইটুকুই রাস্তা, অসুবিধা নেই। মেন রোডে উঠে গেলে তো মেন রোডটা আবার ওরকমই হবে। তো চলুন মেন রোডে উঠি।
আমার সামনে সুমন যাচ্ছে, আরে তেরিকা একটা কুকুর মরে পড়ে আছে, সেটাকে চাপা দিলাম। ইয়ার জার্নি শুরুতে এরকম একটা জিনিস খুবই একটা ভালো জিনিস নয়। সুমনও চাপা দিয়েছে, আমিও চাপা দিয়েছি, দেখি ওর কী অবস্থা। ওরও তাই অবস্থা, ও প্রণাম টনাম করছে। চলো চলা যাক। ঠিক আছে, গাড়িটাকে চাপা দেওয়াটা আমাদের উচিত হয়নি। কুকুরটা মানে মরে পড়েছিল অলরেডি, কোনো গাড়ি ধাক্কা খেয়েই মারা গেছে। তো আই হ্যাভ টু বি কেয়ারফুল অন দ্যাট, টু বি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল, কারণ খুবই বাজে একটা ইনসিডেন্ট হলো। তো আমরা জার্নি আমাদের মোটামুটি সেকেন্ড, বাপরে বাপরে ইয়ার কত বড় বাম্পার ইয়ার, রাস্তার মধ্যেখানে দেখতেই পাইনি, তেরিকা। তো চলো আমরা সেকেন্ড এতে চলে এসেছি, মোটামুটি আমাদের সেকেন্ড টোল প্লাজা জার্নির। ইয়ার রাস্তার মধ্যে প্রচণ্ড বড় বাম্পার, এই জায়গাটা আপনি জানি না, কিন্তু ভালোই বড় বাম্পার, যেখানে আমি খুব জোরে পড়লাম। আমি জানি না আমার কী হয়েছে, তবে গাড়িতে আই ডোন্ট থিঙ্ক কিছু হবে, বাট সত্যি হেভি, আমি গাড়ি থেকে ছিটকে পড়ে যাচ্ছিলাম, খুবই বড় একটা বাম্পার। ওই জন্যই এই টাইমটা আমার খুব বাজে লাগে, কারণ না ভালো করে দেখা যায়, না কিছু, না লাইটে দেখা যায়, না সূর্যের আলোতে দেখা যায়, ঘোড়া ডিম, এটা অদ্ভুত একটা টাইম। ওহ গড, জয় মা দুর্গা, জয় বজরংবলী। তো গাইজ আমি একটু দাঁড়াচ্ছি গাইজ, কারণ দুটো বাজে ইনসিডেন্ট হয়েছে। একটা আমি কুকুরের উপরে পড়েছি, মানে কুকুরকে টপকে এসেছি ওই জায়গাটা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি আমি বাম্পারটায় খুব জোরে পড়েছি, অ্যান্ড সুমনও পড়েছে যতটুকু শুনলাম ওর মুখ থেকে। আমি একটু দাঁড়িয়ে একটু ভগবানের নামটা দিই, তারপরে আবার বেরোবো। হ্যাঁ, তো আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে, কারণ বেশি লেট করা তো যাবে না, আর ইনসিডেন্টটা খারাপ তো হয়েইছে, সাথে একটু ভগবানের নাম নিলাম, কিছু বিপদ থেকে হয়তো উনি বাঁচানোর জন্য এই ইনসিডেন্টটা দিয়েছেন। তো যাই হোক, মোটামুটি চলো এখন বেরোনো যাক যতদূর যাওয়া যায়। টার্গেট আমাদের শিলিগুড়ি, আমরা শিলিগুড়ির আগে দাঁড়ানোর ইচ্ছা নেই, তো লেটস ট্রাই। ওই দেখো লেফট সাইডে দেখতে পাচ্ছ ওই যে ইন্ডিকেটার জ্বলছে, হ্যাঁ ওখানে সবাই দাঁড়িয়ে আছে, দাঁড়াতে বললো, আমাকে হাত দেখালো, আমিও দাঁড়াই। অ্যাকচুয়ালি কী ইনসিডেন্ট হয়েছে ওটাই জানার জন্য, তাই বলে নিই, ঠিক আছে। আমরা সুমন সামনে দাঁড়ালো, তো সবাইকে ইনসিডেন্টটা বললাম, সবাই বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, ঠাকুরের নাম নিয়ে চল, হয়ে যাবে, চাপ নেই, সবাই আছি একসাথেই, বেরোচ্ছি একসাথেই যাবো। তো সবাই মোটামুটি ঠাকুরের নাম নিলাম, জয় মা দুর্গা, জয় বজরংবলী, জয় মহাদেব বলে বেরিয়ে পড়লাম সবাই। ছোটোবেলায় আপনার রোড রেস টাইপের কোনো গেম খেলেছেন? হ্যাঁ দেখুন, সমস্ত গাড়ি একসাথে যাচ্ছে, ফিলিং লাইক রোড রেস হচ্ছে, আমরা সবাই একটা গুন্ডা রেস করছি, সব একসাথে ইন্ডিকেটার দিয়ে সব এক লাইনে যাচ্ছি। ভাই ফিলিংসটাই কিন্তু অসাম, যাই বলুন, ফিলিংসটাই অসাম। পারলে কোনো দিন একটা গ্রুপ রাইড করুন ইয়ার, দারুণ লাগছে, সবাই মানে যাচ্ছে, ইটস লাইক দেখুন সব কটা গাড়ি একসাথে, আমাদেরই গাড়ি, পুরো চুমু লাগছে ভাই, চুমু। যাই বলুন ভাই, ওয়েদারটা দেখুন ইয়ার, হালকা কুয়াশায় ঢাকা, উষার টাইমে, উফ
ফিলিংসটাই অসাম। এইখানে গাড়ি চালাচ্ছি মানে কি সেক্সি লাগছে ওয়েদারটা। ঠান্ডা কিন্তু হেভি হাওয়া দিচ্ছে, হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে ভাই, সিরিয়াসলি হেভি ঠান্ডা হাওয়া, মানে বুকে এসে লাগছে। যদিও চেস্ট আর্মারটার জন্য বুকে অতটা ঠান্ডা লাগছে না, বাট স্টিল হাওয়া কিন্তু হেভি ঠান্ডা আছে ভাই। একটা কথা অবশ্যই বলে রাখি যে গ্রুপ রাইডে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, দ্যাট ইজ হ্যান্ড সিগনাল। হাত দিয়ে সিগনাল দেবেন, কারণ মুখে তো বলা যায় না আনটিল আনলেস আপনাদের কাছে ইন্টারকম রয়েছে। ইন্টারকম যদি থাকে দেন আপনারা বলতে পারবেন, হেলমেট টু হেলমেট কানেক্টেড থাকে। বাট আদারওয়াইজ আপনারা চেষ্টা করবেন হাতে সিগনাল দিতে, কখন তেল ভরানোর আছে, কখন কী করার আছে, এগুলো সব সিগনালে বলবেন হাত দিয়ে। আর সামনে কোনো কিছু থাকলে পিছনের লোককে সিগনাল দিয়ে দেখিয়ে দেবেন, তাহলে কি আর সুবিধা হয় গাড়ি চালাতে পিছনের লোককে, ঠিক আছে? কারণ সে তো সামনে দেখতে পায় না। তো কখনো ওভারটেক করার থাকলেও সেটা বলবেন, কখনো ওভারটেক না করার থাকলেও সেটা বলবেন। তো এই জিনিসটা কিন্তু ম্যান্ডেটরি গ্রুপ রাইডের জন্য। অনেকেই আছে দেখি করে না, অনেকে আছে দেখি পাগলের মতো হাঁ হাঁ করে টানতে থাকে, হাঁ হাঁ করে চলে যাচ্ছে। ভাই গ্রুপ রাইডে গ্রুপের মতো চলো, গ্রুপের যেরকম স্পিড আছে সবাই সেরকমভাবে যাবে সব সময়। তো এদের বাইকটা ক্যাপাবল হওয়া সত্ত্বেও কিন্তু এরা যাচ্ছে না। আমরা আপাতত কিষানগঞ্জের দিকেই এগোচ্ছি। তো চলো, রাস্তা কিন্তু খুবই ভালো, রাস্তা নিয়ে কোনো চাপ হচ্ছে না, ঠিক আছে। এই যা রাস্তা আর এরকম ওয়েদার যদি থাকে ভাই, আমার সেই অরিজিৎ সিংয়ের একটা গান মনে পড়ে যাচ্ছে, যা গানটা কেউ না, কপিরাইট পড়ে যেতে পারে। তো এরকম রাস্তায় যদি গাড়ি পাওয়া যায় আর গাড়িটা 190 ক্রুজ করতে না সেই লাগবে ভাই। পুরো মানে সেক্সি রাস্তা, সেক্সি ওয়েদার, এরকম সেক্সি বন্ধুদের সাথে রাইড করার মজাটাই আলাদা ভাই। সিরিয়াসলি বলছি, মজাটাই আলাদা। যারা গ্রুপ রাইড করোনি, দারুণ জিনিস মিস করছো। গ্রুপ রাইড করো, ঠিক আছে? আমরা নেক্সট কিন্তু সিকিম ফিকিম যাবো, এতে যাবো প্ল্যান আছে। তো বাজেট রেডি করি, পয়সা করি, রেডি হলে আবার বেরোবো। তো এইরকম রাস্তায় ভাই চালিয়ে সেই মজা।
যা দেখলাম রাস্তার মধ্যে কিন্তু অনেক এরকম ব্যারিকেড ফেরিকেড দেওয়া আছে, ঠিক আছে। আমরা পিছনে অনেক কটা ফেললাম, এখনও পাচ্ছি। মোটামুটি যেসব জায়গা থেকে খুব বেশি ক্রসিং হয় সেই সব জায়গাগুলো কিন্তু এরকম করা আছে, তো বি কেয়ারফুল অন দ্যাট। এরকম জিনিস দেখলেই অবশ্যই ইয়ে করবেন। আর রাস্তার মধ্যে কোনো হলুদ হলুদ দাগ দেখতে পেলেন না, ওইরকম দাগ দেখা মানেই জানবেন যে সামনে ব্যারিকেড রয়েছে, তো বি কেয়ারফুল। সামনে ব্যারিকেড আছে, আপনি স্লো ডাউন করবেনই, করা উচিত, কারণ ওইখানে ক্রসিং হয়, ঠিক আছে। তো চলুন এর আগে যাওয়া যাক। চলো বন্ধুরা, আমরা একটু দাঁড়াই, চা টা খাই, মানে অনেকক্ষণ গাড়ি চালিয়ে ফেলেছি, তো লিটারালি একটু এক্সস্টেড তো লাগছে, সাথে একটু চা টা না খেলে একটু ঘুমও পেতে পারে, যেহেতু আমি ঘুমাইনি না, এছাড়া সবাই মোটামুটি কেউই ঘুমায়নি ঠিকঠাক করে, তো একটু চা টা খেয়ে রিল্যাক্স করি। বাকিরা সব দাঁড়িয়েছে, এই বাইক দেখতে পাচ্ছি, তো আমরাও দাঁড়িয়ে পড়ি। এই যে দেখো দাঁড়িয়ে আছে, ওই যে ইন্ডিকেটার ধরছে, তো আমি একটু দাঁড়িয়ে পড়ি। হ্যাঁ, একটু বাথরুম করে নিই। পার্ট 2 ইজ কামিং, কারণ এই ভিডিওতে পুরোটা দেওয়া যাবে না, তো নেক্সট পার্টে বাকিটা দিচ্ছি, ঠিক আছে। চলো টাটা।